তো এই গল্পে শুরু হয় ভ্যালেন্সিয়া শহর থেকে। আমরা দেখতে পারি এখানে এত বেশি বৃষ্টি হচ্ছিল যেই জন্য রাস্তার মধ্যে ট্রাফিক জাম লেগে গিয়েছিল। পানি জমে যাওয়ার জন্য একটা গাড়িও এদিক সেদিক নড়তে পারছিল না। আর বৃষ্টির জন্য মানুষের অবস্থাও প্রচণ্ড খারাপ হয়েছিল, মানে মানুষও মুভমেন্ট খুব ভালোভাবে করতে পারছিল না। আর তখনই রেডিওতে বারবার করে বলা হচ্ছিল যে হয়তোবা বিশাল বড় একটা তুফান এদিকে আসতে পারে। আর সরকার বারবার করে সবাইকে ওয়ার্নিং দিয়ে বলছিল যাতে করে যার যার জায়গাতেই তারা অবস্থান করে, কারণ যদি তারা অন্য কোনো জায়গায় চলে যায় তাহলে বিপদে পড়তে পারে। আর আমরা দেখতে পারি এই সমস্ত গাড়িগুলোর মধ্যে একটা গাড়ি ছিল স্যান্ড্রা নামের একটা মহিলার, আর সে ছিল এই শহরের সেন্ট্রাল ব্যাংকের ম্যানেজার। আমরা দেখতে পারি সে অ্যান্টোনিও নামের একটা লোকের কাছে কল দিয়ে জিজ্ঞেস করে যে ব্যাংক থেকে যাদেরকে চাকরিচ্যুত করা হবে সেই লিস্টে তার নামটা আছে কিনা। তখন অ্যান্টোনিও তাকে বলে যে আসলে এই সম্বন্ধে তেমন কোনো তথ্য আমরা এখনও পাইনি। তবে তখন স্যান্ড্রা আবার তাকে বলে যে যদি লিস্টের মধ্যে তার নামটা চলেও আসে তাহলেও যেন এই ব্যাপারটাকে সে গোপনে রাখে, মানে এই ব্যাপারটাকে যাতে করে সে ফাঁস না করে। এইটা বলে সে গাড়ি থেকে বেরিয়ে সোজা ব্যাংকের মধ্যে চলে আসে আর ব্যাংকের কর্মচারীদেরকে জিজ্ঞেস করা শুরু করে যে তারা ব্যাংকের অ্যালার্ম সিস্টেমটাকে চালু করেছে কিনা। তবে তখন আমরা দেখতে পারি মাহিনো নামের একটা লোক তাকে এসে বলে যে আসলে বাইরের আবহাওয়া অনেক বেশি খারাপ হয়ে আছে, এই সমস্ত ব্যাপারগুলোর জন্য এখনও সমস্ত কর্মচারীরা এসে পৌঁছাতে পারেনি, যখন তারা চলে আসবে তখনই আমরা সমস্ত কাজগুলো করে ফেলবো। আর তখন এখানে একটা এমপ্লয়ি নোটিস করে স্যান্ড্রা একটু বেশি টেনশনের মধ্যে আছে। আর যখন সে মাহিনোকে জিজ্ঞেস করে তখন মাহিনো এটা ক্লিয়ার করে সবাইকে জানিয়ে দেয় যে আসলে ব্যাংক থেকে যাদেরকে চাকরিচ্যুত করা হবে তাদের মধ্যে স্যান্ড্রার নামও চলে এসেছে। আর এরপর অফিসে আসার পরে স্যান্ড্রা আবারও অ্যান্টোনিওকে কল দিয়ে সেই সম্পর্কে জিজ্ঞেস করে। আর তখন সে জানতে পারে আসলে সত্যি সত্যিই তার নামটা সেই লিস্টে চলে এসেছে, যার মানে তার চাকরি যাওয়াটা পুরোপুরি নিশ্চিত। এই জন্য স্যান্ড্রার মনটা আরও একটু বেশি খারাপ হয়ে যায়। আর তখন নিচে আমরা দেখতে পারি একটা গ্যাং বন্দুক টন্দুক নিয়ে সোজা এসে ব্যাংকের মধ্যে আক্রমণ করে দেয় আর তাদের বন্দুক দেখিয়ে সবাইকে প্রচণ্ড ভয়ও পাইয়ে দেয়। এখানে কিছু লোক তো শরীরের মধ্যে বমও বেঁধে এসেছিল, এই জন্য এখানে সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সবাইকেই তারা জিম্মি করে ফেলে। তখন উপরে আমরা দেখতে পারি স্যান্ড্রা তার ফ্যামিলি মেম্বারদের সাথে কথাবার্তা বলছিল। আসলে সে তার একটা আত্মীয় ওয়াকেনের সাথে কথাবার্তা বলছিল। সে তাকে বারবার করে রিকোয়েস্ট করে বলছিল যাতে করে তাকে ব্যাংক থেকে বের না করে দেয়া হয়, তবে ওয়াকেন তার কোনো কথাই শুনছিল না। তবে তখনই আমরা দেখতে পারি গ্যালাকো নামের একটা লোক তার সঙ্গী জ্যাককে নিয়ে তার অফিসের মধ্যে ঢুকে যায় আর তারা স্যান্ড্রাকে বন্দি করে ফেলে। তার হাত পা বেঁধে তাকে তারা একটা জায়গায় বন্দি করে ফেলে। এরপর তাদের সমস্ত যন্ত্রপাতি বের করে তারা এখানে লকারগুলোকে ভেঙে টাকা চুরি করার ট্রাই করে। আর তাদের অন্য একটা টিম ব্যাংকের মধ্যে একটা সুড়ঙ্গ করা শুরু করে দিয়েছিল যাতে করে এই টাকাগুলো নিয়ে সেই সুড়ঙ্গ দিয়ে তারা ব্যাংক থেকে বাইরে যেতে পারে। এদিকে আমরা দেখতে পারি তাদের লিডার উরুগুয়েও ব্যাংকের সমস্ত মেম্বারদেরকে ধমকাধমকি করছিল যাতে করে এই খবরটা বাইরে কোনোভাবেই লিক না হতে পারে। তবে ততক্ষণে উরুগুয়ে দেখতে পারে যে একটা লোক অলরেডি অফিসের অ্যালার্ম বাটনে প্রেস করে দিয়েছে। এই জন্য উরুগুয়ের মাথা প্রচণ্ড গরম হয়ে যায় আর সে সেই লোকটাকে টেবিলের উপরে দাঁড় করিয়ে আচ্ছা রকম করে সবার সামনে ধোলাই করে। আর এরপর সে সবাইকে থ্রেট করা শুরু করে যে এখন সে ব্যাংকটাকে বম দিয়ে উড়িয়ে দিবে। তবে আমরা দেখতে পারি একটা মেয়ে তাকে বারবার করে রিকোয়েস্ট করা শুরু করে যাতে সে এই কাজটা না করে। সে তাকে বলে যে বাসায় আমার ছেলে একা আছে, প্লিজ আমাদের সাথে এমনটা করবেন না, আমি যদি বাসায় ব্যাগ না করি তাহলে তার জীবনটাও নষ্ট হয়ে যাবে। এই জন্য উরুগুয়ে তাকে বলে যে ঠিক আছে, তোমার ছেলেকে ফোন দিয়ে কথা বলে নাও, আমি তোমাকে 5 মিনিট সময় দিলাম। এরপর সে সবাইকে যার যার ফ্যামিলির সাথে কথা বলার জন্য 2 মিনিট করে সময় দেয়। আসলে আমরা জানতে পারি উরুগুয়ে আসলে তাদের সবাইকে ভয় পাওয়ানোর ট্রাই করছিল, কিন্তু তার কাউকে মারার কোনো প্ল্যানিং ছিল না। আর তখন এদিকে আমরা দেখতে পারি পুলিশ সেই অ্যালার্ম সিগন্যালটা পেয়ে যায়। এতে করে তারা বুঝতে পারে যে ব্যাংকের মধ্যে গুন্ডাপান্ডা ঢুকে গিয়েছে আর হয়তোবা ব্যাংক লুট করার প্ল্যানিংও করা হচ্ছে। এই জন্য তারা ব্যাংকে ফোন দিয়ে যোগাযোগ করার ট্রাই করে। তবে আমরা দেখতে পারি তখন উরুগুয়ে ফোনটা রিসিভ করে আর সে তাদের সবাইকে বলে যে যদি পুলিশ উল্টাপাল্টা কিছু করার ট্রাই করে তাহলে সে ব্যাংকটাকে বম দিয়ে উড়িয়ে ফেলবে আর এখানে প্রত্যেককে সে মেরে ফেলবে। তবে তখন ডিটেকটিভ ডোমিঙ্গো তাদেরকে কনভিন্স করার ট্রাই করে। তবে উরুগুয়ে তার সামনে একটা শর্ত রাখে। সে বলে যে আমাদেরকে পালিয়ে যাওয়ার জন্য একটা প্লেন দিতে হবে আর আমাদেরকে সেফটির নিশ্চয়তা দিতে হবে। যদি এমনটা করতে না পারো তাহলে আমরা এখানে সবাইকে শেষ করে দেব। তবে তখন ডোমিঙ্গো তাকে বলে যে এই সিদ্ধান্তটা আমি একা নিতে পারবো না, এইটা নেয়ার জন্য আমাকে আমার হায়ার অথরিটির সাথে কথাবার্তা বলতে হবে। এদিকে গ্যালাকো তার বসকে বলে যে পালানোর জন্য যেই সুড়ঙ্গটা তারা খুঁড়েছিল পানির জন্য সেই সুড়ঙ্গটা অনেকটা ভরে গিয়েছে, এই জন্য এখন তারা চাইলেও আর পালাতে পারবে না। এই জন্য ফাইনালি তারা এখানে আধা ঘন্টা অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। তবে তখন স্যান্ড্রা তাদেরকে বলে যে আমাকে জব থেকে বের করে দেওয়া হচ্ছে। এই জন্য সে তাদেরকে পরামর্শ দেয় যাতে করে তারা একটা স্পেশাল লকার লুট করে, কারণ যদি সেই লকারের জিনিসপত্রগুলো বাইরে প্রকাশ হয়ে যায় তাহলে পুরোপুরি তাদের জীবনটাই বদলে যাবে। তবে স্যান্ড্রা তাদেরকে একটা শর্তও দিয়ে দেয়। সে বলে যে যদি টাকার একটা অংশ সে তাদেরকে দেয় তাহলেই সে সেই স্পেশাল লকারটা সম্পর্কে তাদেরকে তথ্য দিবে। আর তখন এদিকে আমরা জোন্স নামের একটা নেতাকে দেখতে পারি যে কিনা হসপিটালে অ্যাডমিট ছিল আর তার ওয়াইফ মারিয়ানা তার সঙ্গে বসেছিল। তবে তখনই সে টিভিতে ব্যাংকে লুটপাট হওয়ার খবরটা শুনতে পারে আর এটা শোনার সঙ্গে সঙ্গেই সে ডিটেকটিভ হুলিওকে কল দেয় আর সে তাকে জিজ্ঞেস করে যে আসলে এই জিনিসটা সত্যি কিনা।
তবে হুলিও তাকে বলে যে এখন পর্যন্ত এমন কোনো খবর তো আমি পাইনি। তবে তখন মারিও তাকে বলে যে এই ব্যাংকের মধ্যে আমার হাজব্যান্ডের একটা স্পেশাল লকার আছে, যদি এই লকারের সমস্ত জিনিসপত্র বাইরে ফাঁস হয়ে যায় তাহলে আমার হাজব্যান্ড বিশাল বড় একটা বিপদের মধ্যে পড়তে পারে। আর এই জন্য হুলিও তাদেরকে আশ্বাস দিয়ে বলে যে চিন্তা করার কিছুই নেই, এই কেসটাকে আমি নিজের হাতে হ্যান্ডেল করব। এই জন্য হুলিও দ্রুত ফ্যারান নামের একটা লোককে কল দেয় আর তাকে সেই সমস্ত কথাগুলো বলে যেগুলো মাত্র মারিয়ানা তাকে বলল। আর এখানে হুলিও তাকে বলে যে আমি নিজেও জানি না সেই লকারটার মধ্যে কি আছে, তবে যা কিছুই আছে সেটা যে খুবই ইম্পর্টেন্ট এই ব্যাপারটা আমি শিওর। এদিকে স্যান্ড্রা গ্যালাকোকে একটা সিসিটিভির ফুটেজ দেখায় যেখানে আমরা দেখতে পারি জোনস হাতে একটা পেন ড্রাইভের মতো কিছু নিয়ে সিকিউরিটির লকারগুলোর দিকে যাচ্ছিল। সে এই পেন ড্রাইভটা লকারের মধ্যে লুকিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিল। এখানে স্যান্ড্রা তাকে বলে যে আজ থেকে কিছু বছর আগে একটা ডিটেকটিভ তার দুর্নীতির সমস্ত খবর ফাঁস করে দিয়েছিল, যেই জন্য সে অনেক বড় বিপদের মধ্যেও পড়ে গিয়েছিল। আর এই জন্য দেশের জনতা তার উপরে প্রচণ্ড খেপে গিয়েছিল, মানুষ তো রাস্তায়ও নেমে এসেছিল। তবে এরপরে সেই সমস্ত জিনিসগুলোকে ধামাচাপা দেওয়ার পরে সে সেই সমস্ত মানুষের তথ্য যারা এই দুর্নীতি করতে তাকে সাহায্য করেছিল এবং সেই দুর্নীতির সমস্ত প্রমাণাদিকে এই পেনড্রাইভের মধ্যে ভরে সেগুলোকে এই লকারের মধ্যে যত্ন করে রেখে দিয়েছে। এই জন্য যদি এই লকারটা খুলে সেই সমস্ত জিনিসপত্রগুলো আমরা ফাঁস করে দিতে পারি তাহলে আমাদের ভাগ্য সারা জীবনের জন্য বদলে যাবে। তো এখন গ্যালাকো স্যান্ড্রার সাথে একটা চুক্তি করে। সে বলে যে যদি তুমি সেই লকারের নাম্বারটা আমাকে বলে দাও তাহলে আমি তোমাকে স্পেশাল একটা হীরা দিব যেটা সে ব্যাংক থেকে চুরি করেছে। আর যখন এই হীরাটা সে তাকে দিয়ে দেয় তখন স্যান্ড্রাও তাকে সেই নাম্বারটা বলে দেয় যেটা ছিল 314। আর এদিকে উরুগুয়ের ডিটেকটিভ ডোমিঙ্গোকে কল দিয়ে ব্যাংকে খাবার পাঠানোর জন্য বলে। আর সে তাদেরকে এটাও বলে যে দেখো, খাবারের সঙ্গে কিছু মেলানোর সাহস করতে যেও না, কারণ এই সমস্ত খাবারগুলো প্রথমে এই কয়েদিদেরকে খাওয়াবো, এরপরে আমরা নিজেরা খাবো। এদিকে গ্যালাকো যখন সুড়ঙ্গের মধ্যে আসে তখন সে দেখতে পারে এখানে পানির স্তর আস্তে আস্তে করে বেড়েই যাচ্ছে। এই জন্য সে গিয়ে তার সঙ্গীদেরকে পরামর্শ দিয়ে বলে যে আমাদেরকে যত দ্রুত সম্ভব মিশনটা কমপ্লিট করে এখান থেকে বেরোতে হবে, আর নয়তোবা আমরা এখানেই আটকা পড়ে যাব। আর তখন আমরা দেখতে পারি পুলিশও ব্যাংকের সামনে চলে আসে আর তারা ব্যাংকটাকে চারপাশ দিয়ে ঘিরে ফেলে। এই জন্য ডাকাতরা কিছু হস্টেজদেরকে জোর করে ধরে তাদেরকে বমের কিছু জ্যাকেট পরিয়ে দেয় আর তাদেরকে এখানে চুপচাপ বসে থাকার জন্য বলে। তারা তাদেরকে থ্রেট দিয়েও বলে যে যদি তারা 19 থেকে 20 করার ট্রাই করে তাহলে এই বোমটা ব্লাস্ট হয়ে যাবে আর এখানে তাদের বডি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এদিকে গ্যালাকো চলে আসে সেই লকারগুলোর কাছে যেখানে সেই গোপন লকারটা আছে, মানে 314 নম্বর লকারটা। এখানে উরুগুয়ে আগে থেকেই ছিল, এই জন্য গ্যালাকো তাকে বলে যে সেই মন্ত্রীর লকারের নাম্বার হচ্ছে 314। তবে এইটা শোনার পরে উরুগুয়ে তার উপর সন্দেহ হয়ে যায়। তার মনে হয় যে গ্যালাকো হয়তোবা তাদেরকে ধোকা দেওয়ার ট্রাই করছে, কারণ এখানে হয়তোবা সে সেই একটা লকার চুরি করার জন্যই এসেছে, সে তাদের মিশনের সঙ্গে তাল মেলাচ্ছে না। এই জন্য তার মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায় আর সে বাকি সবাইকে এই কথাটা বলার জন্যই যাওয়া শুরু করে। যদিও গ্যালাকো তাদের সবাইকে এটা বুঝিয়ে বলার ট্রাই করে যে এই বক্সটা সম্পর্কে আমাকে মাত্রই স্যান্ড্রা বলল, আমি ব্যাংকে আসার পরে এটা সম্পর্কে তথ্য পেয়েছি। তবে তবুও তারা তার কথায় কোনোভাবে বিশ্বাস করতে চাইছিল না। তারা বলছিল যেহেতু সুড়ঙ্গের মধ্যে পানি ভরে যাচ্ছে এই জন্য আমাদেরকে যেই কোনো ওয়েতে এখান থেকে পালাতে হবে, তাও যত দ্রুত সম্ভব। এরপর তারা ব্যাংক থেকে লুট করা সমস্ত টাকা পয়সা নিয়ে এক এক করে সুড়ঙ্গের মধ্যে নেমে যায়। আর লাস্টে যেই লোকটার নামে সে একটা শক্ত রশির সাহায্যে একটু টেকনিক করে একটা টেবিলের মাধ্যমে সুড়ঙ্গের মুখটা ঢেকে দেয়। এরপরে তাদের মধ্যে একজন সাঁতরে সুড়ঙ্গর ওই পার পর্যন্ত চলে আসে যাতে করে সে এই জিনিসটা জানতে পারে যে সবাই সাঁতরে সেই পর্যন্ত যেতে পারবে কিনা। তবে একটু পরেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, এই জন্য সে দ্রুত আবারও ব্যাক করে। আর সে তাদের সবাইকে বলে যে সুড়ঙ্গের মধ্যে পানির স্রোত অনেক বেশি, আমরা চাইলেও ওই দিকে আর যেতে পারবো না। এই জন্য তারা সবাই আবার ব্যাংকের মধ্যে ঢোকারই সিদ্ধান্ত নেয়। তারা অনেক কষ্টে সুড়ঙ্গের মুখ থেকে সেই টেবিলটাকে সরায় আর তারা সবাই এক এক করে আবারও ব্যাংকের মধ্যে চলে আসে। আর তখন এদিকে আমরা দেখতে পারি ব্যাংকের মধ্যে ঢোকার জন্য পুলিশ অলরেডি রেডি হয়েছিল। আর তখন ডোমিঙ্গো উরুগুয়েকে কল দিয়ে বলে যে তোমাদের কথা মতো খাবার দাবার ব্যাংকের সামনে রেডি আছে, এখন এগুলো নেয়ার জন্য তোমাদেরকে ব্যাংকের মেইন দরজা ওপেন করতেই হবে। এই জন্য একটা লোকে সে পাঠিয়ে দেয় ব্যাংকের মেইন গেটটা ওপেন করার জন্য। আর তখন আমরা দেখতে পারি সেই গেটের পাশেই পুলিশ লুকিয়েছিল, কারণ গেটটা খোলার সঙ্গে সঙ্গেই তারা আক্রমণ করার প্ল্যানিং করেছে। তবে যখনই দরজাটা ওপেন হয়ে যায় তখনই পুলিশ অফিসারদেরকে ভেতরে ঢোকার জন্য না করে দেওয়া হয়। এই জন্য তারা এক এক করে আস্তে আস্তে করে পেছনে সরে যায়। আর তখনই ব্যাপারটা আমরা জানতে পারি যে আসলে জনসের সাথে মিলিত যত সরকারি কর্মকর্তা ছিল এবং যত নেতারা ছিল তারা সবাই একজোট হয়ে এখন প্ল্যানিং করছিল যে এই মহা মুসিবত থেকে তারা কী করে নিজেদেরকে বের করতে পারে। এই জন্যই তারা পুলিশকে ভেতরে মিশন পরিচালনা করতে না করে দিয়েছিল। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে এখানেরই একটা নেতা আসলে উরুগুয়েকে সেই পেন ড্রাইভটাকে চুরি করার দায়িত্ব দিয়েছিল। আসলে সে এই জিনিসটা এই জন্য করেছিল যাতে করে তার নামটা এটার মধ্যে না আসে আর সে কোনো রকমে নিজেকে সেভ করতে পারে। আর এইটা শোনার পরে এখানে সবাই তার উপরে প্রচণ্ড রাগ করে ফেলে। এখানে ফেরানও প্রচণ্ড রাগের মাথায় ছিল, কারণ সে কাউকে কিছু না জিজ্ঞেস করে এই সিদ্ধান্ত নিয়েছিল। এখন এই জন্যই তাদের সবাইকে এই সমস্ত ব্যাপারগুলো ভোগ করতে হচ্ছে। এই জন্য তারা ফাইনালি সিদ্ধান্ত নেয় তারা পাওলো নামের একটা ডিটেকটিভের সাহায্য নেবে, কারণ পাওলোর উপরে তারা সবাই সম্পূর্ণ বিশ্বাস করত।
এই জন্য তারা পাওলোকে মিশন দিয়ে দেয় যাতে করে গুন্ডাদের হাত থেকে সেই হার্ড ডিস্কটাকে যেই কোনো ওয়েতে সেভ করে সেটা তাদের হাতে পাওলো ফিরিয়ে দেয়। এদিকে চোরাও এই জিনিসটা জেনে যায় যে যতক্ষণ পর্যন্ত জোনের এই বক্সটা তাদের কাছে আসে ততক্ষণ পর্যন্ত পুলিশ তাদেরকে কিছুই করবে না। আর এই বক্সটার সাহায্যে তারা চাইলে পুলিশকে ব্ল্যাকমেইল পর্যন্ত করতে পারবে, কারণ এই বক্সটার মধ্যে হয়তো বা কোনো গুরুত্বপূর্ণ কিছু আছে। আর যখন উরুগুয়ে জানতে পারে যে গ্যালাকোকে এই বক্সের নাম্বারটা স্যান্ড্রা দিয়েছে, তখন সেই জিনিসটা গেস করে ফেলে যে হয়তো বা এটার বদলে সে স্যান্ড্রাকে কোনো দামি কিছু দিয়েছিল। এই জন্য সে প্রচণ্ড রাগের মাথায় সেই বাথরুমের দিকে যাওয়া শুরু করে যেই বাথরুমের মধ্যে স্যান্ড্রা লুকিয়েছিল। সে গিয়ে দরজার মধ্যে জোরে পেটাপিটি করা শুরু করে। উরুগুয়ে প্রচণ্ড রাগের মধ্যে ছিল, এই জন্য সে স্যান্ড্রাকে বের করে তার গায়ে হাতে তুলে ফেলে। আর সে তাকে বারবার করে এটা জিজ্ঞেস করে যে সেই বক্সের নাম্বারটা বলার জন্য তাকে আসলে কি দেয়া হয়েছিল। তবে তখন আমরা দেখতে পারি এখানে গ্যালাকো চলে আসে আর সে উরুগুয়ের উপরেই হাত তুলে ফেলে। আসলে সেও এই জিনিসটার জন্য রাগ করেছিল যে উরুগুয়ে এই বক্সটা সম্পর্কে জানা সত্ত্বেও সে কেন তাদের সবার থেকে এই জিনিসটা লুকিয়েছে। এই জন্য তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এরপরে যখন উরুগুয়ে প্রচণ্ড রাগের মাথায় এসে বাথরুমে গিয়ে চেক করে, তখন সেখানে হীরার একটা ব্যাগ পেয়ে যায়। তবে এই ব্যাগটা পুরোপুরি খালি ছিল। এই জন্য সে এসে তাদের সবাইকে এটা দেখিয়ে বলে যে আসলে গ্যালাকো সেই বক্সের নাম্বারটা জানার জন্য স্যান্ড্রাকে হীরা দিয়েছিল, মানে সে তাকে টাকা না দিয়ে টাকার চেয়েও দামি হীরা দিয়েছে। আর সে তাদেরকে এইটাও ক্লিয়ার করে বলে যে এখন হয়তোবা স্যান্ড্রা এই হীরাটাকে খেয়ে ফেলেছে যাতে করে এইটা তার থেকে কেউ আর ছিনিয়ে নিতে না পারে। আর তখন এদিকে আমরা দেখতে পারি লোকো নামের একটা গুন্ডা সেই হার্ড ডিস্ক থেকে সমস্ত তথ্যগুলো বের করার ট্রাই করছিল। তবে যখনই সে হার্ড ডিস্কটা ওপেন করে তখন তার সামনে একটা পাজেল চলে আসে। আর যখনই সে একটা ভুল চাল দেয় তখনই হার্ড ডিস্কের সমস্ত ডাটাগুলো নিজে নিজেই ডিলিট হয়ে যাওয়া শুরু হয়ে যায়। সে অনেক ট্রাই করে ডাটাগুলোকে রিকভার করার, তবে আসলে কোনোভাবেই কোনো কাজ হয় না, মানে তারা এখন সমস্ত ডাটাগুলো লস করে ফেলেছে। আর এতক্ষণে এদিকে আমরা দেখতে পারি ডিটেকটিভ পাওলো এই সমস্ত ব্যাপারটার দায়িত্ব তার কাঁধে তুলে নিয়েছিল। আর এই জন্য সে সরাসরি ব্যাংকে কল দেয় আর ব্যাংকের কলটা উরুগুয়ে রিসিভ করে। আসলে যেহেতু পুলিশ পুরো ব্যাংকটাকে চারপাশ থেকে কাভার করে নিয়েছিল, এই জন্য উরুগুয়ের মাথা প্রচণ্ড গরম হয়েছিল, কারণ সে এখন এই জিনিসটা জেনে গিয়েছে যে তার গ্যাংয়ের এখান থেকে পালিয়ে যাওয়াটা অনেকটা কষ্টকর হয়ে গেছে। যাই হোক, এখন পাওলো তাকে বলে যে এখন থেকে এই কেসটা সে নিজে হ্যান্ডেল করবে। এই জন্য সে তার সঙ্গে মিট করতে চায়, কারণ উরুগুয়ে হচ্ছে গিয়ে এই গ্যাংয়ের লিডার। তবে উরুগুয়ে তাকে সরাসরি না করে দেয়, কারণ তার ভয়ও ছিল যে পুলিশ না তাকে আবার সামনে পেলেই শ্যুট করে মেরে ফেলে। তবে তখন পাওলো আবার তাকে আশ্বাস দিয়ে বলে যে আমি তোমার কাছে ওয়াদা করছি তোমার উপরে একটা গুলিও চালানো হবে না। আর তখন ফাইনালি উরুগুয়ে তার সঙ্গে ব্যাংকের গেইটে দেখা করার জন্য রাজি হয়ে যায়। এরপরে ফাইনালি ব্যাংকের দরজায় উরুগুয়ে গিয়ে পাওলোর সঙ্গে মিট করে। আর পাওলো তাকে বলে যে আমি তোমাকে ব্যাংক থেকে পালাতে সাহায্য করতে পারি, তবে এটার বদলে আমি যা যা বলবো তোমাকে তেমনটাই করতে হবে। আর যখন এই কথাবার্তাগুলো শেষ করে উরুগুয়ে ব্যাংকের মধ্যে চলে আসে, তখন সে তার সমস্ত মেম্বারদেরকে বলে যে আসলে পাওলো আমাদেরকে ব্যাংক থেকে বের হওয়ার জন্য সাহায্য করবে। তবে এইটা শোনার পরে তাদের সবারই তার উপরে সন্দেহ হয়ে যায়, কারণ এইটা পুলিশের একটা চালও হতে পারে। তবে তখন উরুগুয়ে তাদের সবাইকে বুঝিয়ে বলে যে আসলে পাওলোর প্ল্যান মতে আমরা এই বিল্ডিং থেকে পাশের বিল্ডিংয়ের 7 ফ্লোরে চলে যাব, আর সেখান থেকে আমরা একটা সুরক্ষিত ফ্ল্যাটের মধ্যে চলে যাব। আর সেখানে তাদের জন্য কিছু পুলিশের ইউনিফর্ম থাকবে, তারা সেই ইউনিফর্মগুলো পরে সেখান থেকে পালিয়ে যেতে পারবে। তবে এরপরে লোকো উরুগুয়েকে বলে যে কিভাবে তার একটা ভুলের জন্য হার্ড ডিস্কের সমস্ত ডাটাগুলো রিমুভ হয়ে গেছে। এগুলো শোনার পরে উরুগুয়ের মাথা এত বেশি গরম হয়ে যায় যে সে তাকে আচ্ছা রকম করে ধোলাই করা শুরু করে। সে তো তাকে মেরেই ফেলতে যাচ্ছিল। তবে তখনই গ্যালাকো এখানে এসে কোনো রকমে তাকে সেভ করে। তবে যখন আবার সে সত্যিটা জানতে পারে তখন তার মাথাও প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য সেও গিয়ে লোকোকে আচ্ছা রকম করে ধোলাই করা শুরু করে, কারণ তারা এখন এই ব্যাপারটা জেনে গিয়েছে যে এখান থেকে বের হওয়ার তাদের হাতে শেষ যেই চাবিটা ছিল সেটাও তারা হারিয়ে ফেলেছে। যাই হোক, এখন তারা পাওলোর কথা ফলো করে পাশের বিল্ডিংয়ে চলে আসে। আর এখানে পাওলোর একটা লোক তাদেরকে পুলিশের ইউনিফর্ম দিয়ে দেয়, আর খুব শীঘ্রই তারা পুলিশের ইউনিফর্মও পরে ফেলে। তবে যখন এখানে হার্ড ডিস্কটা দেয়ার পালা চলে আসে, তখন গ্যালাকো পাওলো সেই লোকটার মাথায় আঘাত করে তাকে বেহুশ করে ফেলে। আর পাওলোকে না জানিয়েই তারা এখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে। আসলে তারা এই কাজটা এই জন্য করছিল যাতে করে এই জিনিসটা কেউ বুঝতে না পারে যে হার্ড ডিস্কটা আসলে পুরোপুরি খালি। এরপরে যখন তারা স্যান্ড্রাকে নিয়ে সোজা নিচের ফ্লোরে চলে আসে, তখন গেট দিয়ে বাইরে যাওয়ার সময় পুলিশ তাদেরকে থামিয়ে দেয় আর তাদের কাছ থেকে আইডি কার্ড চাওয়া শুরু করে। তবে যেহেতু তাদের কাছে কোনো আইডি কার্ড ছিল না, এই জন্য তারা কিছু শো করতে পারছিল না। আর যখন পুলিশ তাদের কাছে স্যান্ড্রা সম্পর্কে জিজ্ঞেস করে, তখন তারা বলে যে তাকে আমরা 5th ফ্লোরে পেয়েছিলাম, এই জন্য তাকে সঙ্গে করে নিয়ে এসেছি। তবে তখনই পুলিশের তাদের উপরে সন্দেহ হয়ে যায়, আর এই জন্য উরুগুয়ে আর তার টিম তাদের উপরে গান পয়েন্ট করে ফেলে। এই জন্য পুলিশরাও তাদের গান বের করে তাদের উপরে পয়েন্ট করে ফেলে, আর এখানে একটা গোলাগুলি হবে অবস্থা শুরু হয়ে যায়। তবে তখন আবার উরুগুয়ে আর তার টিম এখান থেকে দ্রুত পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে এমনটা করতে গিয়ে স্যান্ড্রার হাতের মধ্যে একটা গুলি লেগে যায়। এই জন্য গ্যালাকো এবং উরুগুয়ে তাকে কোনো রকমে এখান থেকে বিল্ডিংয়ের একটা সেফ প্লেসে নিয়ে আসে। আসলে তাদের দুজনেরও স্যান্ড্রার জন্য অনেক বেশি খারাপ লাগছিল। এই জন্য তারা ফাইনালি সিদ্ধান্ত নেয় তারা স্যান্ড্রাকে এখানেই রেখে চলে যাবে, যাতে করে স্যান্ড্রার জীবনের উপরে কোনো ঝুঁকি না আসে।
আর যাওয়ার আগে ইউরুগুয়ে স্যান্ড্রাকে এটা বলে যায় যে যত বেশি সময় সম্ভব পুলিশকে এখানে আটকে রাখার ট্রাই করবে। এটা বলে সে তাকে গুড বাই বলে সেখান থেকে বেরিয়ে চলে যায়। এরপরে ফাইনালি উরুগুয়ে পাওলোকে কল দেয়, আর যখন সে তাকে সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করে বলে তখন পাওলো তাকে বলে যে তোমার চালাকির ফল এখন তোমার নিজেকেই ভোগ করতে হবে। আসলে আমি তোমাকে এমনটা করতে বলিনি, তবে তুমি পুলিশের উপরে আগ বাড়িয়ে গান পয়েন্ট করতে গিয়েছো। এই জন্য এখন সে তাকে পরামর্শ দেয় পুলিশের কাছে স্যারেন্ডার করার জন্য। তবে উরুগুয়ে তাকে সরাসরি না করে দেয়, আর সে তাকে বলে যে যদি 15 মিনিটের মধ্যে সে এখান থেকে পালানোর কোনো ব্যবস্থা তাদের জন্য করতে না পারে তাহলে পরবর্তী 15 মিনিট পর পর সে একজন একজন করে হস্টেসকে মেরে ফেলা শুরু করবে। আর ফোনটা কাটার পরেই পাওলো হুলিওর সঙ্গে কথাবার্তা বলে, আর সে তাকে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে এই পুরো মিশনটাকে কমপ্লিট করার দায়িত্ব দেয়। আসলে সে এটা খুব ভালো করে জানতো যে এটা খুবই ভয়ঙ্কর একটা গ্যাং, কারণ তারা যতগুলো ডাকাতি করেছে তাদের প্ল্যানে 19-20 কোনোদিনও হয়নি। এই জন্য এখন পাওলো তাকে দায়িত্ব দিয়ে বলে যে সমস্ত হস্টেজদের জীবন সেভ রেখে যেই কোনো ওয়েতে ডাকাতদেরকে তোমাকে ব্যাংক থেকে বাইরে আনতে হবে, আর এমন করেই তোমার মিশনটা কমপ্লিট করতে হবে। আর এদিকে আমরা দেখতে পারি যখন উরুগুয়ে আর গ্যালাকো একসাথে বসেছিল তখন এখানে যা কিছুই তাদের মধ্যে হয়েছে সমস্ত ব্যাপারগুলোর জন্য তারা একে অন্যের কাছে মাপ চায়। একটু পরে তারা একে অন্যের কাহিনী বলা শুরু করে, আর খুব শীঘ্রই তারা হাসাহাসিও করা শুরু করে। আর তখন এদিকে আমরা দেখতে পারি লোকোর একটা হস্টেজের সঙ্গে প্রেম হয়ে যায়, মানে এই মেয়েটাকে তার ভালো লাগে। এই জন্য সেই মেয়েটাকে ডেকে সাইডের একটা রুমে নিয়ে আসে, আর এরপর সেই মেয়েটাকে পটানোর ট্রাই করে। মানে আমি বুঝলাম না হ্যাকার যারা আছে তারা প্রত্যেকটা মিশনের মধ্যে উল্টাপাল্টা কাজ কেন করে। যাই হোক, এরপরে লোকো তার লুটের টাকা থেকে এই মেয়েটাকে অনেকগুলো টাকা দেয়, আর সে তাকে বলে যে এই টাকাগুলো সে এমন একটা নেতার লকার থেকে চুরি করেছে যেই নেতা মানুষের টাকা মেরে সেই টাকাগুলো দিয়ে কোটিপতি হয়ে গেছে, আর সেগুলোই সে এখানে জমিয়েছিল। আর এগুলো শোনার পরে এই মেয়েটাও টাকার বান্ডেলগুলো নিয়ে তার কাপড়ের মধ্যে লুকিয়ে ফেলে আর চুপচাপ এখান থেকে বেরিয়ে চলে যায়। এদিকে ইউরুগুয়ে এবং তার টিমের মনে হচ্ছিল যে এখন সমস্ত কিছু তাদের প্ল্যানের বাইরে চলে গেছে, এখন হয়তোবা তাদেরকে ধরা পড়তে হতে পারে। এই জন্য তারা শেষ চেষ্টা হিসেবে একটা নতুন প্ল্যান করে। এই জন্য দ্রুত ইউরুগুয়ে পাওলোকে কল দেয় আর তাকে বলে যে আমি যেই কোনো ওয়েতে একটা সরকারি অফিসারের সঙ্গে কথা বলতে চাই। তবে যখন পাওলো এটার কারণ তার কাছে জিজ্ঞেস করে তখন এটার কোনো অ্যান্সার সে দেয় না। উল্টো সে তাকে হুমকি দিয়ে বলে যে যদি তার ডিমান্ড পূরণ করা না হয় তাহলে এখন আর সে কোনো হস্টেজদেরকে মারবে না, সে বরং জনসের সেই হার্ড ডিস্কটার ডাটাগুলো সমস্ত মানুষের সামনে রিভিল করে দিবে। আর এইটা শোনার পরে তো তার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়, কারণ জনসের সেই হার্ড ডিস্কের মধ্যে তারও কুকীর্তির কিছু প্রমাণ ছিল, কারণ সেও ছিল জনসের সাথেরই একজন লোক। এই জন্য যদি সেই ডাটাগুলো বাইরে লিক হয়ে যায় তাহলে তার অবস্থাও খারাপ করে দেয়া হবে। আর একটু পরে হোলিও ফ্যারানকে কল দিয়ে এটা বলে যে এখন তোমার নিজের গিয়ে উরুগুয়ের টিমের সাথে কথাবার্তা বলে নিজেদের মধ্যে একটা কম্প্রোমাইজ করে নেওয়া উচিত, কারণ এখন তোমার কাছে আর অন্য কোনো অপশন নেই। আর যেহেতু আসলেই ফ্যারানের কাছে অন্য কোনো অপশন নেই এই জন্য সে রাজিও হয়ে যায়। তো এরপরে যখন ফ্যারান গিয়ে উরুগুয়ে এবং গ্যালাকের সঙ্গে মিট করে তখন তাদের কাছে সে প্রমিস করে যে সেই হার্ড ডিস্কটা দেওয়ার বদলে তাদের শাস্তি কমিয়ে দেওয়ার জন্য সে সম্পূর্ণ ট্রাই করবে। তবে আমরা দেখতে পারি তারা বলে যে তারা জেলের মধ্যে পচে মরার জন্য তার সাথে কথা বলতে আসেনি, বরং তারা ব্যাংক থেকে লুট করা টাকাগুলো সহ এই দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য এসেছে। এই জন্য সে তাকে বলে যে দ্রুত একটা প্লেনের ব্যবস্থা করো, আর নয়তোবা তোমার সমস্ত কুকীর্তি ফাঁস হয়ে যাবে। তারা তাকে হুমকি দিয়ে বলে যে তোমার যেই ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আমরা হার্ড ডিস্কের মধ্যে দেখে ফেলেছি। এদিকে আমরা দেখতে পারি হসপিটালে স্যান্ডার চিকিৎসা চলছিল। এই জন্য ফ্যারানের সেক্রেটারি চলে আসে স্যান্ডার সঙ্গে মিট করতে, আর সেই গ্যাং সম্পর্কে তাকে নানান কোয়েশ্চেন করে। স্যান্ডার কয়েকটা গ্যাং মেম্বারদের নামও তাকে বলে দেয়, আর সে স্পেশালি এইটাও তাদেরকে বলে দেয় যে তারা একে অন্যের উপরে একটুও বিশ্বাস করে না, সো তাদের মাঝে একটা ঝগড়া লাগিয়ে দেওয়া খুব বেশি একটা কঠিন কাজ হবে না। এদিকে ফ্যারান উরুগুয়েকে কল দিয়ে বলে যে তুমি যেই ভিডিওটা দেখেছো সেটা আমি দেখতে চাই। তবে যখন উরুগুয়ে তাকে সরাসরি না করে দেয় তখন ফ্যারানের তার উপরে সন্দেহ হয়ে যায়, আর সে তাকে এটা ক্লিয়ার করেও জানিয়ে দেয় যে আসলে তোমার কাছে কোনো ভিডিও টিডিও নেই, তুমি আমাকে মিথ্যা বলে একটা চাল চালার ট্রাই করছিলে। এইটা বলে সে কলটা কাট করে দেয়, আর এরপর সে ডিটেকটিভকে গিয়ে সমস্ত ব্যাপারগুলো বুঝিয়ে বলে তাকে নিজের মতো করে কেসটা হ্যান্ডেল করতে বলে, মানে যেই কোনো ওয়েতে তাদেরকে অ্যারেস্ট করার পারমিশন দিয়ে দেয়। আর পুলিশরা অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে দরজা ভেঙে মধ্যে চলে আসে আর সমস্ত হস্টেজদেরকে এক এক করে গাড়ির মধ্যে বসিয়ে দেয়। তবে একটু পরেই তারা খবর পেয়ে যায় যে সমস্ত চোররাও হস্টেজদের মধ্যে কাপড় চেঞ্জ করে ঢুকে গিয়েছিল, আর যতক্ষণে তারা এই ব্যাপারটা বের করতে পেরেছে ততক্ষণে তারা এখান থেকে পালিয়েও গেছে। তাছাড়া তাদের ব্যাংক থেকে লুট করা সমস্ত টাকা পয়সা সুড়ঙ্গের মাধ্যমে তারা এই পারে নিয়েও এসেছিল। আসলে যেহেতু বৃষ্টি অনেকটা কমে গিয়েছিল এই জন্য সুড়ঙ্গের মধ্যে পানিও অনেকটা কমে গিয়েছিল, আর এই জন্য তারা খুব সহজেই সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছে। এরপরে সমস্ত টাকাগুলো নিয়ে তারা সবাই দেশ ছেড়ে অন্য দেশে চলে যায়, আর তারা সবাই যার যার মতো করে নতুন একটা লাইফ লিড করা শুরু করে। আর এমনই একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।